অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় ইস্পাত শিল্পের সংকট কী। এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান, আছেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ এবং আছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী সৌমিত্র মুৎসুদ্দি। আপনাদের তিনজনকেই স্বাগত। দর্শক, আজকের বিষয় ইস্পাত শিল্পের সংকট কী, এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। শুরুতেই শেখ মাসাদুল আলম মাসুদ, আপনার কাছে একটু আসতে চাই। এই মুহূর্তে আসলে যে সংকটগুলো চলছে একটু ছোট করে যদি আমাদেরকে বলতেন। সংকট প্রায় 4 বছর আগের থেকেই শুরু হয়েছে। ক্রমাগতভাবে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি সীমিতকরণ করা হয়েছে। আমাদের ডলারের দামের কারণে আমাদের ক্যাপিটাল ঘাটতি হয়েছে, র মেটেরিয়ালের ক্রাইসিস হয়েছে। সব মিলিয়ে দফায় দফায় বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আর সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেটা তো আরও গতি স্লথ হয়ে গেছে। এখন তার ওইগুলি নিয়ে ভাবারই সুযোগ খুব কম। আবার প্রশাসনিক যেই দুর্বলতাগুলি আছে, ব্যাংকের সেই দুর্বলতাগুলি আছে, এগুলি নিয়ে আমরা দফায় দফায় যারাই যখন ছিল তাদের সাথে দেন দরবার করে যাচ্ছি, কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আসলে বাজারের অবস্থা কি একটু যদি জানতে চাই। বাজারে বলতে গেলে দামের স্তরটা জানতে চাই। দাম আমাদের এখন 85 to 90-র মধ্যে আছে প্রাইস। এটা আরও কমে গিয়েছিল, এখন কিছুটা চালু হয়েছে। এটা হলো পিক টাইম আমাদের দেশে। এই বর্ষাকালে আমাদের কিছুটা ডিমান্ড কমে যায়, মাঝামাঝি সময় থাকে। এই সময়টা এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মোটামুটি পিক টাইম। এই সময়টা কিছুটা ডিমান্ড বাড়ে। তো এতদিন লম্বা সময় যখন বন্ধ ছিল, আমাদের অনেক সময় লোকসান দিয়েও বিক্রি করতে হয়েছে। এখন প্রাইসটা অ্যাডজাস্ট হচ্ছে। তো এখন এই মুহূর্তে যে প্রাইসটি আছে সেটি আসলে উৎপাদন খরচের সাথে তুলনা করলে কতটুকু বেশি বা কম? এখন মোটামুটি একটা ব্যালেন্স পজিশনে আছে। তবে আবার এই কিছুদিন বেড়েই আবার হঠাৎ করে থেমে যায়। থেমে গেলে আবার এই সমস্যা দেখা দিবে। একদিকে আমাদের র মেটেরিয়ালের দাম কিন্তু আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে, $20 $30 কমেছে, কিন্তু আবার ডলারের দাম আমাদের বেড়ে গেছে। আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, আমাদের ফাইন্যান্স কস্ট এমনি বেড়ে গেছে। মানে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন 40% প্রোডাকশন কমে গেছে। কমিয়ে রাখতে হচ্ছে, মার্কেটে ডিমান্ড নাই বলে কমাচ্ছে। যখনই আমরা প্রোডাকশন কমিয়ে দিই তখন আমাদের ওভারহেড কস্ট বেড়ে যায়, ফাইন্যান্স কস্ট বেড়ে যায়। সব মিলিয়ে এখন একটা অস্থির অবস্থায় আছি। তারপরেও আমরা আশা করি সরকার এগুলি নিয়ে ভাববে। এই সরকারটা শুধু একটা নির্বাচন করে দেওয়ার সরকার না, অনেক মানুষের জীবনের বিনিময়ে দেশের একটা ব্যাপক পরিবর্তন, সংস্কারের স্বপ্ন নিয়ে যারা জীবন দিয়ে দেশটাকে একটা নতুন শাসন ব্যবস্থা তৈরি করার জন্য একটা সরকার তৈরি করেছেন। তারা নিশ্চয়ই এগুলি ভাববেন। এটা শুধু এমন না যে কালকে একটা নির্বাচন দিয়ে দেশটাকে একজনের হাতে ছেড়ে দিলাম তাহলে আবার আগের অবস্থায় আমরা ফিরে যাব। তো এই সময়টা যদি সময় লাগবে কিছুদিন, এই সময় যদি আবার দীর্ঘদিন সরকারি উন্নয়ন ব্যয় বন্ধ থাকে, ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ থাকে, তাহলে শুধু যে আমার রডের ব্যবহার বন্ধ হয়ে যাবে তা না, রডের সাথে সিমেন্টের ব্যবহার বন্ধ হয়ে যাবে। ইটা, বালু, পাথর, সিমেন্ট থেকে শুরু করে হার্ডওয়্যার যেগুলি আছে, এর সাথে রিলেটেড ইলেকট্রিক্যাল আইটেম আছে, ইলেকট্রিক মিস্ত্রি আছে, সমস্ত কাজগুলি বন্ধ হয়ে যাবে। প্রায় 3 কোটি পরিবার এর সাথে সরাসরি ইনভলভ। তো আমরা আশা করব কাজগুলির মধ্যে কিছু অনিয়ম দুর্নীতি হয়েছে, সেগুলি নিশ্চয়ই শুধু এই সরকার আরো বিস্তারিত শুনবো আসলে সেই সব অনিয়ম দুর্নীতির। কিন্তু তার আগে প্রকৌশলী সৌমিত্র মুৎসুদ্দি, আপনার কাছে একটু জানতে চাই। আমার কাছে যে তথ্য আছে তাতে আমরা দেখছি যে আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 2 শতাধিক ইস্পাত কারখানা আছে, যাদের মধ্যে প্রায় 40টি কারখানা বৃহৎ। এই কারখানাগুলোর আসলে উৎপাদন সক্ষমতা কতটুকু এবং আমাদের যে টোটাল চাহিদা তার সাথে তুলনা করলে আসলে এর আমি দেখছিলাম উৎপাদন সক্ষমতার চেয়ে অনেক বেশি, আমাদের চাহিদার চেয়ে অনেক বেশি উৎপাদন সক্ষমতা আপনাদের আছে। তো এই ব্যবসার দিক থেকে যদি চিন্তা করি আসলে সেটি কেন হলো? এটা আসলে মূলত আমাদের যে বিভিন্ন সময় সরকারি যে একটা
গ্রোথ প্রজেকশন ছিল, অর্থাৎ দেশের যে ডেভেলপমেন্ট যে প্রজেকশন সেখানে একটা গ্রোথ ফিগার প্রজেকশন করা হয়েছিল। আর ইস্পাত শিল্প একটা স্বাভাবিকভাবেই এটা একটা ভারী শিল্প, এটা হঠাৎ করে এখন বলা হলো কয়েকদিনের মধ্যে এটা চালু করা যায় না। তো সুতরাং ন্যাশনাল যে ডেভেলপমেন্ট প্ল্যান বা 5 ইয়ার্স বা লং টার্ম যে প্ল্যানগুলো ছিল সেই গ্রোথের সাথে সমন্বয় করেই যারা শিল্প আমাদের যারা উদ্যোক্তা বা বিনিয়োগ করেছেন তারা লং টার্ম প্রজেক্ট হিসেবে এটা বিনিয়োগ করেছেন। যেহেতু আমাদের দেশের পার ক্যাপিটা যে স্টিল কনজাম্পশন সেটা যদি ভাবি ওটা প্রায় 42 বা 43 কেজি পার পারসন, যেটা আমাদের প্রতিবেশী দেশে 80 কেজির উপরে, বা চীন জাপানে আরও বেশি আছে। তো সুতরাং যেহেতু একটা ভারী শিল্প এবং এটা সময় লেগে থাকে, তো সে কারণেই ওই ন্যাশনাল যে গ্রোথ প্রজেকশন তার সঙ্গে মিল রেখেই এ সমস্ত প্রজেক্ট করা হয়েছে। এবং কালে কালে যেটা হলো যে এই মুহূর্তে আমাদের ইনস্টল যে ক্যাপাসিটি সেটা অবশ্যই যে মার্কেট যে ডিমান্ড তার চেয়ে অনেক আমরা পিছিয়ে আছি। সরকারের যে তথ্যগুলো আসলে আমরা অতীত সময়েও দেখেছি সেটির সাথে বাস্তবতার মিল খুব একটা ছিল না, অতীতেও ছিল না, যদিও সে সময় হয়তো সেটি আলোচনা করার বা বলার সুযোগটি কম ছিল। আপনারা যখন আসলে এই নতুন প্রকল্প বা নতুন ব্যবসা সম্প্রসারণ করলেন, আপনাদের প্রজেকশন কি ঠিক ছিল? আমরা তো ডেফিনেটলি আমরা নিজেরাও একটু ফাইন টিউন করে থাকি। তো সাধারণত আমাদের এই পুরো ব্যবসাটা তো অনেকটা সরকারের যে প্রজেকশন তার সাথে মিল রেখে করতে হয়। এবং এই ক্ষেত্রে আপনি বিশ্বাস করবেন যে যারা ব্যাংক ফাইন্যান্স করে থাকে তারাও নিজস্বভাবে একটু ফিজিবিলিটি স্টাডি করে থাকে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমাদের প্রজেকশনটা ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে নানা রকম ইস্যু নিয়ে এটা প্রজেকশনটা কাজ করছে না এই মুহূর্তে। কিন্তু আমি মনে করি যে আমাদের যারা উদ্যোক্তা তারা সাংঘাতিকভাবেই চিন্তাভাবনা করে এবং প্রজেকশনটাকে হিসেবে নিয়ে তারা বিনিয়োগ করেছেন। আপনার কাছে আবার আসবো তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে একটু জানতে চাই যে কোনো উদ্যোগ, শিল্প উদ্যোগ বা ব্যবসা উদ্যোগ নেওয়ার আগে আসলে সেখানে একটা গবেষণার বিষয় থাকে, তার সাপ্লাই এবং ডিমান্ডের ক্যালকুলেশন থাকে। তো আমাদের কাছে যে তথ্য আমরা দেখছি সেখানে প্রায় 1,20,00,000 টনের মতো পার ইয়ার এখানে আমাদের উৎপাদন সক্ষমতা, তার বিপরীতে চাহিদা মাত্র আসলে 70 বা 75 লাখ টন। মানে এটা আসলে কিভাবে সম্ভব যে এইরকম একটা মেকানিজম হলো? আর যেটা তারা বলছিলেন যে জিডিপি গ্রোথ ক্যালকুলেশন করে, গ্রোথ প্রজেকশন করে, আপনার কাছে কি মনে হয় আসলে মানে সরকারের যে ফ্যাব্রিকেটেড তথ্য আমরা নতুন সরকারের সময়ও দেখলাম তার সাথে মিলিয়ে এই যে সিদ্ধান্তটা সেটা আসলে কতটুকু বুদ্ধিদীপ্তই বা হয়েছে? এটা তো ধরেন যারা বিনিয়োগ করেছেন, আমি যেটা উনি আমার মনে হয় যে জনাব মুকসিদ যেটা বলার চেষ্টা করছেন যে আপনি যারা বিনিয়োগ করেন অনেকের ধারণা যে এটা হয়তো প্রতি বছর ওনারা বিনিয়োগ করে আস্তে আস্তে বাড়াতে হবে, এইটা করা যায় না। হ্যাঁ, যে আপনি ট্রেডিং বিজনেস যেগুলো শুধুমাত্র আপনি পণ্য বেচা কেনা হচ্ছে তারা হয়তো কিছুটা এটা পারেন, তাদেরও একটা স্টোরেজ ক্যাপাসিটি লাগে। কিন্তু যখন আপনি বড় শিল্প হয় আপনি হঠাৎ করে এটা পারবেন না, ওনাদের একটা ক্যাপাসিটি বাড়ানোর ইনভেস্টমেন্টই ওটা হতে প্ল্যান থেকে এস্টাবলিশ করতে হয়তো অন্তত পক্ষে 3 বছর লাগবে, খুব দ্রুত যদি করেন 2-3 বছর তো লাগবে, তাই না? আমি এটাই তো ওনারা ওই কিছুটা স্পেস রেখেই করেন, কারণ আবার এটা এমনও না যে প্রতি বছরই ওনারা একটা নতুন করে ইনভেস্টমেন্টে যাইতে পারবেন। হ্যাঁ, সো সেইটা ক্যাপাসিটি সবসময় এটা একটা নিচে এটা থাকবে আর কি আপনার টোটাল ডিমান্ড, কিন্তু গ্যাপটা অনেক বড়। তার থেকে বড় হলো যে হঠাৎ করে এই চাহিদার যে আমার মনে হয় যে গত 2 বছর ধরে এটার চাহিদাটা পড়ে গেছে। এখন এই পরিস্থিতি কেন হলো? পরিস্থিতি হয়েছে হলো আমার হিসাবে 3টি কারণে, 3টি জায়গাতেই তথ্য উপাত্তের একটা সমস্যা আছে। একটা হলো যে প্রথমটা উনি বলেছেন যে বাংলাদেশের প্রবৃদ্ধির একটা চিত্র তুলে ধরা হয়েছিল যে আমরা এটা 6-7% বাড়বে এবং এটা বাড়তেই থাকবে, এটা বাড়তে বাড়তে 10%-এ গিয়ে ঠেকবে। হ্যাঁ, তো আপনারা জানেন যে অর্থনীতির শ্বেতপত্র আমরা যখন করেছি তখন মানে বিশেষত তথ্য উপাত্তের জায়গাটা আমি নিজে দেখেছি। বাংলাদেশের এই প্রবৃদ্ধির তথ্য উপাত্তকে সরাসরি রাজনৈতিকভাবে এটাকে বিকৃত করা হয়েছে, বিকৃত করে এটা বড়োভাবে দেখানো হয়েছে। তো সেইটার কারণে আপনি যারা রিয়েল ইনভেস্টর আছেন, এটা ওনারা রাজনৈতিকভাবে ফায়দা লোটার কথা ভেবেছেন, একটা হয়তো উন্নয়নের বয়ান তৈরি করেছেন যে বয়ানকে বিক্রি করা হয়েছে, কিন্তু যারা রিয়েল ইনভেস্টর আছেন তারা তো এটার জন্য বিপদের মধ্যে পড়েছেন। সেকেন্ড, আপনি দেখেন ওনারা যেটা দেখেন বড় করে যে ওনাদের বড় গ্রাহক হলো সরকার নিজে। সুতরাং সরকারি প্রকল্পের ব্যয় কীরকম হবে, বিশেষত আপনার অবকাঠামো খাতে কী ধরনের প্রজেক্ট আসছে,
এটাকে এত বিপুল আকারে দেখানো হয়েছে এবং এটা বাস্তবায়নও হতো না, এবং এটার যে প্রজেকশন দিয়েছে আমাদের 5 ইয়ার প্ল্যান থেকে শুরু করে সব জায়গায়, এটার ফিজিবিলিটি স্টাডি হয় না। এটার অর্থনৈতিক এখন দেখেন সরকারের এইরকম পরিস্থিতিতে আছেন যে আর্থিক সক্ষমতাও নাই এই প্রজেক্ট চালানোর মতো। আরেকটা হতো আপনি বলেছেন যে এই যে প্রকল্পের ব্যয় হয়তো 100 টাকা হতো, এটাতে 100 মানে দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ 3 গুণ এইরকমভাবে এটাকে ব্যয় করা হয়েছে। তো ফলে চাহিদা একটা বিকৃত অবস্থান এসছে। তৃতীয় যেটা এসছে সেটা হলো সরকার যে প্রজেকশন দিয়েছেন, সেই প্রজেকশনের ভেতরে আপনার খুবই একটা মানে স্থিতিশীল একটা সামষ্টিক অর্থনীতি এমনভাবে এটাকে প্রজেক্ট করা হয়েছে যে আপনার বিনিময় হার আর বোধহয় আমাদের ওই 84-85 টাকাই থাকতো আর কি। আমাদের ওই কিছুটা ওনাদের চাপি, মানে ওনাদের বলতে আমি সামগ্রিকভাবে ব্যবসায়িক গোষ্ঠী ওনাদের স্বার্থেই চেয়েছেন, ভালোর জন্য চেয়েছেন যে এটাকে যে সুদের হারটা কমিয়ে রাখা। এখন জোর করে তো কমানো যায় না অর্থনীতিতে, এইটা হলো সমস্যা। তো এই পরিস্থিতিতে যেটা হয়েছে যে বিনিময় হারে দেখেন আপনি প্রায় এখন কত 45-50% এটা আমার টাকা কমে গেছে। এখন এই শিল্পটা বিশেষভাবে এইটার বড়ভাবে কিন্তু আপনার ইনপুটটা বাইরে থেকে আনা হয়। আমার দেশে তো লোহার খনি নাই, তো ওনারা এটাকে আমদানি করেই এটাকে প্রক্রিয়া করেন। তো সেইটার দাম কিন্তু তাহলে গত 3 বছরে আমি যদি ভুল না করি, গ্লোবাল মার্কেটের প্রাইস যাই হোক ওঠানামা হয়েছে, বেড়ে গেছিলো, এখন কিছুটা কমেছে, কিন্তু বিনিময় হারের ক্ষেত্রে কিন্তু 40-50% একটা তারতম্য এসে গেছে। তো ফলে যেটা হয়েছে একটা বড় অংশে আপনার সরকারি প্রকল্প বলে ওনারা তো ওই যে কোনো চিন্তা করেন নাই এটার অর্থ কে দিবে, ওনার প্রকল্পের ব্যয় এটাকে আবার বাড়ানো হতো, এটার কোনো আসলে সত্যিকার অর্থে ওইটার খরচ এবং সুফলের মধ্যে যেই রেশিও এইগুলার কোনো বালাই নেই। আমরা যেটা ফিজিবিলিটি স্টাডি বলতাম, এটা মানে অনেক ক্ষেত্রেই করাই হইতো না, এবং করা হলেও এটা ভুলভাবে করা হতো। ফলে এইটা এখন বড় আকারে ব্যবসায়িক গোষ্ঠীকে বিপদে ফেলেছে, অন্তত ওনাদের সেক্টরে। এরকম অনেকগুলো সেক্টরে পড়েছে, আমি এখন শুধু ইস্পাত শিল্পের কথা আমরা বলছি। দুঃখজনক হলো যে গত সরকারের মানে শেখ হাসিনা সরকারের যেই নেতৃত্বের ভেতরে ব্যবসায়ীদের একটা গোষ্ঠী এমনভাবে তাদেরকে সমর্থন দিয়েছেন, এবং তারাই আবার বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃত্বের ভিতরে ছিলেন, তারা এমনভাবে সমর্থন দিয়েছেন যে এগুলো নিয়ে কোনোদিনও তারা ওনার কথা বলেন নাই, এবং ওনারা কোনোদিন চিন্তা করেন নাই যে এটা দিন শেষে উনাদের এবং উনাদের গোত্রের এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিকে কত বড় বিপদের মধ্যে নিয়েছেন। ফলে আমার মনে হয় যে এখন যে পরিস্থিতিটা আছে এইটা সেইটার প্রতিফল। এখন সামনের দিনের পরিস্থিতি কেমন হবে, সেই অনুযায়ী কী হবে, সেই আলোচনা আমরা নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। শেখ মাসুদুল আলম, আপনার কাছে আবারও একটু জানতে চাই যে আসলে যে কোনো সংকট আসলে তার তো একটা সমাধানও নিশ্চয়ই আছে, আপনারা আসলে কিভাবে ভাবছেন? আমরা পজিটিভলি ভাবতেছি। আমরা তো মনে করি আসলে আমাদের কোটি কিছু লোক, দেশের কত পার্সেন্ট লোক এই অন্যায়ের সাথে অনিয়মের সাথে ইনভলভ, সবচেয়ে বড় বেশি হলে 10%, 20%, বাকি লোকজন তো খেটে খাওয়া মানুষ। আমরা লড়াই করে যে কোনো অবস্থায় আমরা তো বেড়েই উঠছে লড়াই করে, এই ঝড় তুফান বন্যা দুর্যোগ মহামারীর মধ্যে দিয়ে লড়াই করে আমরা আসছি। তা আমরা আশাবাদী আমরা ঘুরে দাঁড়াতে পারবো। পরিবর্তন যেটা অস্বাভাবিক পরিবর্তন, এই দেশের মানুষ মনে করেছিল যে এই নেতৃত্বের আর পরিবর্তনই আসবে না। যে বললেন কিছু ব্যবসায়ী নেতৃবৃন্দ, তারা গা ভাসাইয়া দিয়ে একেবারে তাকে শেষ দিন পর্যন্ত 2 হাত তুলে সমর্থন দিয়ে আসছে, কবরে যায়ও তার সাথে থাকবেন। কিন্তু সেই অবস্থান থেকেই জাতি কিন্তু পরিবর্তন নিয়ে আসছে। তো আশা করি এখন যিনি দায়িত্ব আমাদের নিয়েছেন উনি একটা সঠিক পথে আমাদের নিয়ে আসবেন। আর আমাদের দেশের মানুষ পরিশ্রমী, প্রচুর আমাদের দেশের প্রতিদিন যেভাবেই হোক কিছু না কিছু লোক দেশের বাইরে যাচ্ছে, এরা কিন্তু যে টাকা পয়সা পাঠাচ্ছে আমাদের দেশে, এইগুলি আমরা মনে করি আমাদের এই প্রধান উপদেষ্টা উনি যদি একটু নজর দেন তাহলে আমাদের 10-20 লক্ষ এই বেকার যুবক যদি বাইরে পশ্চিমা বিশ্বে পাঠাতে পারে তাহলে কিন্তু আমাদের অনেক রেভিনিউ আসবে। আপনার শিল্পের জন্য আসলে আপনি সরকারের কাছে কি? আমার শিল্পের জন্য এখন দরকার আপনারা এই সময় দেশ সংস্কার করার পাশাপাশি ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি যাচাই বাছাই করে প্রায়োরিটি ভিত্তিতে চালু করা দরকার। না হলে আমাদের শিল্প কেন, আমাদের সাথে রিলেটেড সবগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আবার নতুন করে আমাদের উপরে ভ্যাটের কর আরোপ করা হয়েছে,
এইটাও এই সময় আমাদের কাছে মনে হয় সরকারকে বেকায়দায় ফালানোর জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পরামর্শগুলি দেওয়া হচ্ছে। যতই চাপ থাকুক, আমরা তো নতুন কিছু দিতে পারি না। আমাদের দফায় দফায় বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়িয়েছে, আবার নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব এসছে। আমরা তো এখনও গ্যাস পাই না, নতুন গ্যাসের সংযোগ পাচ্ছি না। যেগুলি আছে সেগুলি রিঅর্গানাইজ করতে পারতেছি না। এখানে অনেক অনিয়ম আছে, সেই অনিয়মগুলি দূর করে কিভাবে আমাদের অপচয় কমিয়ে সাশ্রয় করা যায় সেইগুলি চিন্তা করতে হবে। আর এর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হবে, দেশের জাতীয় ঐক্য তৈরি করতে হবে। এখন আমরা এই দুরবস্থার মধ্যেও এই আন্দোলনকারী দলগুলির মধ্যেও মাঝে মাঝে কাদা ছোড়াছড়ি দেখি, এটা জাতীয় ঐক্যকে শঙ্কিত করে। আমরা ব্যবসায়ীরা শঙ্কিত হই, আবার একটা দুরবস্থার মধ্যে আমরা পড়ে যাই। ঐক্যমত গড়ে তুলে আমাদের অর্থনীতিকে সাজাতে হবে এবং স্টেট হোল্ডারদের সাথে পরামর্শ করে এনবিআরের সংস্কার আনতে হবে। দীর্ঘদিন যাবৎ যেই সমস্ত জিনিসগুলি আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, যারা ট্যাক্স দেয় তাদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা, ট্যাক্সের পরিধি বাড়াতে হবে, ট্যাক্সের হার কমাতে হবে, ব্যাংকের ইন্টারেস্টের যৌক্তিক হারে কমিয়ে নিয়ে আসতে হবে। আর এই প্রতিদিন ডলারের দাম, এটাকে একটা লাগাম ধরতে হবে। আমরা সুযোগ পেলে যে যেদিক দিয়ে বাড়িয়ে যায়, তাই ওই ব্যাংককে একেবারে ফ্রি ছেড়ে দিলে আমার একটা অস্থির অবস্থায় চলে আসবে। নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো প্রকৌশলী সৌমিত্র মুৎসুদ্দি। আপনার কাছে একটু জানতে চাই যে সংকট তো অনেকগুলো, একটা হচ্ছে যে জ্বালানি সংকট, এক্সচেঞ্জ রেটের সংকট, সেই সঙ্গে সঙ্গে আসলে আপনার ক্রেতাও কমে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে আসলে শিল্প বন্ধ হওয়ার ঝুঁকি আছে কিনা সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই, কিন্তু এই উত্তর নেওয়ার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ইস্পাত শিল্পের সংকট কি। বিরতিতে যাওয়ার আগে প্রকৌশলী সৌমিত্র মুৎসুদ্দি, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই সংকটের কারণে আসলে শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আছে কিনা। সে তো বটেই, যেহেতু আমাদের সেলসে গ্রোথ নেই, অনেক কমে গেছে, আমাদের ইনস্টল ক্যাপাসিটি বেশি। আর এর মধ্যে মাসুদ ভাই বললেন যে আমাদের গত কয়েক মাসে ভীষণভাবে সেলস কমে গেছে, কারণ সরকারের বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, অবকাঠামো, একইভাবে যে রিয়েল এস্টেট সেক্টর, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এখন কর্মকাণ্ড অনেকটা স্থবির। তো সে কারণে যেটা বলতে চাই, আমাদের সরকার কিন্তু বিষয়টা লক্ষ্য করতে হবে যে আমাদের যে টোটাল যে কর্মক্ষম জনগোষ্ঠী আছে, প্রায় 7 কোটির মতো কর্মক্ষম জনগোষ্ঠী, এর মধ্যে মাত্র 1% হয়তো বা 15 লক্ষ বা সামথিং সরকারি কর্মচারী আছে। তো আমার কথা হচ্ছে, এই যে প্রাইভেট সেক্টর, বিশেষ করে যারা আমরা ভারী শিল্পে বিনিয়োগ করেছি বা আমাদের যারা উদ্যোক্তা, তারা কিন্তু একটা মহান দায়িত্ব পালন করছেন। কারণ আমাদের আলটিমেটলি কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো আমাদের যদি এই সেলসটা কমে যায় বা আমাদের যদি এখন বিজনেসটা ভালো না হয়, তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে লোকজনের কর্মসংস্থানের সুযোগটা কমে যাবে এবং এর মধ্যে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো ওটার আশঙ্কা থেকে বলতে চাই যে আমাদের সরকার আমাদের এই যে শিল্প উদ্যোক্তা, তাদের ব্যাপারে একটু সহানুভূতির দৃষ্টি দিয়ে দেখতে হবে। কারণ এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী শিল্প। অর্থাৎ আমরা যেমন ছোট বাচ্চাকে বাঁচিয়ে রাখি ইনিশিয়ালি, আমরা সরকার কিন্তু বিভিন্ন সাপোর্ট দিয়ে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কারণ সেলস কমে গেলে আমার রেভিনিউ কালেকশন কমে যাচ্ছে, তা আলটিমেটলি কিন্তু এটা প্রকারান্তরে সরকারের ক্ষতি। আর আরেকটা বিষয় জানতে চাই যে আপনাদের এই ব্যবসার সাপ্লাই চেনে সরাসরি সুবিধাভোগী মানুষের সংখ্যা কিরকম? এটা আমার ধারণা শুরু করে ডিস্ট্রিবিউটর, এটা ধারণা 50 লক্ষ লোক এর সঙ্গে আমাদের টোটাল, মানে ইনডাইরেক্টলি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, বিশেষ করে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আমাদের এই ইস্পাতের সঙ্গে প্রায় 35টা ব্যবসা এর সঙ্গে জড়িত আছে। তো প্রায় 50 লক্ষ আমাদের এই আছে শ্রমিক এর সঙ্গে জড়িত আছে। তো সুতরাং এদের যদি কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, আলটিমেটলি কিন্তু আমাদের রাজনৈতিক স্থিতিশীলতাটাও নষ্ট হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে, আমরা যেমন অনেক সময় এই যে মাত্র 1%, এটা আমরা জেলাস ফিল করছি না, কিন্তু সরকার কিন্তু যেমন সরকারি কর্মচারীদের টেক কেয়ার করছেন, রিসেন্টলি মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে। তা আমরা যারা কর্মসংস্থান নষ্ট হচ্ছে কিংবা যারা কাজ পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কী হবে? তো সুতরাং আমি বলবো যে এটা সহানুভূতির দৃষ্টিতে দেখতে হবে এবং সমস্যাটা কোথায়, কী করলে সাপোর্ট দেওয়া যাবে, এগুলো কিন্তু সরকারের নীতি নির্ধারণী মহলে ভাবতে হবে। এবং যদি আমরা রোগটাকে চিহ্নিত করতে পারি, তাহলে সলিউশনটা পাবো। কিন্তু আমরা যদি দূরে সরে থাকি সবাই, এবং আমরা অনেক সময় যারা আছেন সরকারের কর্মকর্তা, তারা কিন্তু শুনতে চান না। অর্থাৎ আমাদের কী সমস্যা যদি ভালো করে শোনেন, আমার মনে হয় সমাধানটা বেরোবে। কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয় যে আমাদের স্টেক হোল্ডার যে কনসালটেশনটা,
ঠিকভাবে হয় না। আপনাদের দৃষ্টিতে আসলে সরকারের এখন কি বা কোন জায়গায় নজর দেওয়া উচিত? এটা তো মাসুদ ভাই একটু আগে বলেছেন, অর্থাৎ আমাদের কনস্ট্রাকশন সেক্টরে স্পেন্ডিংটা বাড়াতে হবে, বিশেষ করে যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো বন্ধ হয়ে আছে, বা কারণ হলো ধরুন যে প্রজেক্টটা চালু আছে সেটা যদি বন্ধ হয়ে যায় আমাদের সরকারের বিনিয়োগটা কিন্তু স্টাক হয়ে গেল, একই সঙ্গে আমাদের পেমেন্ট পিরিয়ড চলে আসবে, সামনে কিন্তু আমাদের যে আমাদের লোনের যে পেমেন্টটা আছে সেটাও আসবে, কিন্তু আমার এই প্রজেক্ট থেকে আমি আউটপুট পেলাম না। তো সেই ক্ষেত্রে যে কোনোভাবেই হোক আমাদের এই প্রজেক্টগুলো চালু করতে হবে, বিশেষ করে যেটা অবশ্যই যেগুলো প্রয়োজনীয় প্রজেক্ট সেগুলো চালু করতে হবে, আর একই সঙ্গে রিয়েল এস্টেট সেক্টরে সম্ভব হলে ওটাকে আপনাদের গতিশীল করার জন্য অনেক ক্ষেত্রে বিশেষ করে অ্যাপার্টমেন্টের জন্য যদি স্বল্প মেয়াদে ঋণ দেওয়া যায় তাহলে হয়তো বায়ার আসবে, বায়ার আসলে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে যে কনস্ট্রাকশনটা গতি পাবে, একইভাবে এটা একটা গতিশীল হবে। আপনার কাছে আবারও আসবো তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে একটু জানতে চাই, এই শিল্পের 70% ক্রেতাই আসলে সরকার, সেই জায়গায় আমরা দেখছি যে এই মুহূর্তে বিগত দিনের যে অনাচার সেটি সামাল দেওয়া ওঠাই কঠিন হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে আসলে আপনার কাছে কি মনে হয়, খুব সহসাই কি আসলে সরকারের পক্ষে এটি সম্ভব হবে যে এই বড় বড় প্রকল্পগুলো শুরু করা? দেখেন, আপনি যখন খুব সহসা বলেন তখন টাইমলাইনটা ঠিক বুঝতে পারি না। আমাদের যেটা পরামর্শ ছিল সেটা হলো যে আপনি যেই প্রকল্পগুলো শেষের দিকে আছে এইটাকে বিশেষ মনোযোগ দিয়ে আপনাকে শেষ করা দিতে হবে। হ্যাঁ, যেটা ওনারা বলছেন, ওনারা তো শিল্পের দিক থেকে বলছে, আমি সার্বিক অর্থনীতি এবং দেশের কথা বলছি। সরকারি বিনিয়োগ যদি না হয়, আমার কাছে মূল সমস্যা ইস্পাত শিল্প কিনা তার চাইতে বড় হলো যে ওইটার অর্থ হলো যে আমি সরকারি পরিষেবাটা আমার অর্থনীতির জন্য, আমার দেশের জনগণের জন্য নিতে পারছি না। আমি যে রাস্তাটা আমার করার কথা ছিল সেই রাস্তাটা করার ক্ষেত্রে আমি যদি পিছিয়ে যাই, তার মানে ওই রাস্তা দিয়ে আমার যে জনগণ ব্যবসা করতে পারতেন, স্কুলে যেতে পারতেন, হাসপাতালে যেতে পারতেন, পারবেন না। তো এইটা তো প্রয়োজন। ফলে অবকাঠামোর বা যেই নির্মাণ খাতের যেটা বলছেন যে প্রয়োজনীয়তা যেটা আছে সেটা তো আছে, এইটার স্বীকার করতে কেউ বোধহয় দ্বিধা করবেন না, কারণ এটা আমার এখনও বিপুল চাহিদা আছে। সমস্যাটা ওইখানে না, সমস্যাটা হলো যে আমার সরকারের যে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এইটায় ওনার আর্থিক সক্ষমতা আর নাই, এবং এই আর্থিক সক্ষমতা না থাকার একটা বড় কারণ হলো, একদিকে হলো আমার যথেষ্ট পরিমাণ আমরা রাজস্ব আদায় করতে পারি নাই, এখানে প্রচুর পরিমাণ ফাঁকি আছে, এখানে প্রচুর পরিমাণ গোষ্ঠী স্বার্থের কাছে অনেক ধরনের ছাড় দেওয়া হয়েছে, এবং সাম্প্রতিক সময়ে ভ্যাট আদায় বাড়িয়ে এই পরিস্থিতি সামাল দেওয়াটা কোনো যৌক্তিক পদক্ষেপও না অর্থনীতির জন্য। দ্বিতীয়, আমি মনে করি যে এটা খুবই একটা সেলফিশ স্টেপ হয়েছে এনবিআরের পক্ষ থেকে। উনি শুধু নিজেদের কথা ভেবেছেন, এটা অর্থনীতির কথা ভাবা হয় না। এটা আইএমএফের শর্তের কাছে আমি জানি না মানে এত বড় আমাদের আত্মসমর্পণের প্রয়োজন ছিল কিনা, এটা আমার বড় ডাউট আছে। দ্বিতীয় হলো যেটা, সেটা হলো যে যেই প্রকল্প আপনার 100 টাকায় করার কথা এইটা 140 টাকা 50 টাকায় অ্যাপ্রুভ করানো হয়েছে। আমি মনে করি সরকারের যেটা করা উচিত সেটা হলো যে এই প্রকল্প বন্ধ না করে এটার ব্যয় পুনর্বিবেচনার ভিতরে নেওয়া উচিত এবং দ্রুততার সাথে নেওয়া উচিত। এই ব্যাপারে পদক্ষেপ খুব হয়েছে বলে আমরা এখনও পর্যন্ত 4-5 মাসে দেখি নাই। তাহলে কি হবে দেখেন, ওইটার যে চুরি হয় সেই 40 টাকা তো চুরিতেই হতো, এটা তো আমরা জানি। হ্যাঁ, বাকি যে 100 টাকা হয়তো খরচ হবে তার ভিতরে যদি 20 টাকা ইস্পাত শিল্পের জন্য মানে ব্যয় হয় তাহলে ওইটা ব্যয় হবে। তা 100 টাকা ব্যয় করলেও কিন্তু আপনি আসলে ওনাদের ডিমান্ডে কোনো পরিবর্তন হবে না। সো আপনারা বুঝতে পারছেন জিনিসটা এরকম না। আচ্ছা, ওনাদের খুব বিপদের মধ্যে পড়ে গেছেন, এই শিল্পকে বাঁচাই রাখতে হইলে আমাকে এখন ওই 140 টাকা ওইটাকে বাস্তবায়ন, মানে প্রকৃত ব্যয়টাই নিশ্চিত করতে হবে। এক্স্যাক্টলি। সো আপনি এই কাজটা করছেন কিনা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন ওই জায়গাটায় আমার হলো যে এখনও অর্থনৈতিক এই ম্যানেজমেন্টের জায়গায় সরকারের মনোযোগটা যথেষ্ট হয় নাই, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনতে গেলে আমার মনে হয় যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার এবং একটা সমন্বিত পদক্ষেপ, আপনি এক জায়গায় নিলে আরেক জায়গায় নিলে এটা টানাটানির মধ্যে পড়ে এটা হবে না। কারণ আমি দেখেছি রিজার্ভ বাড়াতে গিয়ে আপনি হঠাৎ করে ডলার কেনা শুরু করলো কেন্দ্রীয় ব্যাংক, তখন কিন্তু ডলারের দাম আরও বেড়ে গেল, আরও বিপদের মধ্যে পড়বে অর্থনীতি। তো আপনার সেই সমন্বিত পদক্ষেপ নেয়ার ব্যাপারে আপনার
একটা যৌক্তিক মনোযোগের ভিতরে থাকতে হবে। এবং এটা ঠিক এখন পর্যন্ত যেটা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক তার মতো চিন্তা করছেন, এনবিআর তার মতো চিন্তা করছেন, হ্যাঁ, এইটা হবে না। আমরা যেটা বলছি সেটা হলো সামষ্টিক অর্থনীতির একটা ম্যানেজমেন্ট প্রোগ্রাম লাগবে, এবং সেই প্রোগ্রাম ওনাদের জন্য যেমন সত্যি, এবং সামনে যেই আমরা এখন একটা নির্বাচনের যেই মানে পথ নির্দেশনা পাচ্ছি, যা হয় এটা এই বছরের ভিতরে হবে, না হলে আগামী বছরের মাঝামাঝির ভিতরে হবে, যে সময়ই হোক এই ম্যানেজমেন্ট প্রোগ্রামটা কিন্তু তখন এই রাজনৈতিক শক্তি যারা আসবেন তাদেরও এটার ভিতরে হিস্সা থাকতে হবে। সুতরাং একটা বড় আকারে যদি আপনি পেশাজীবী জায়গায় আলোচনা না করেন এবং রাজনৈতিক শক্তির সাথে আপনি এটাকে ওয়েল ইনফর্মড একটা কমিউনিকেশনে না থাকেন, তাদের মানে যে তাদের যে পার্সপেক্টিভগুলো এটাকে না নেন, তাহলে এটা প্রবলেম হবে। আজকে দেখেন, আর আমি অন্তত 2-3টে রাজনৈতিক দল সাম্প্রতিক যে ভ্যাটের হঠাৎ করে 100টা প্রোডাক্টের উপর বানানো, সবগুলোর ব্যাপারে আমি না করছি না, কিছু কিছু জায়গায় তো বাড়ানো যেত। এই পদক্ষেপকে মানে কোনো রাজনৈতিক দল কি সমর্থন করছেন? করেন নাই। আমি বোধহয় সম্ভবত কোনো পেশাজীবী আমাদের যারা অর্থনীতি নিয়ে চর্চা করে আমি কাউকে দেখিনি খুব সমর্থন করছেন। কিন্তু তারপরে আমি এই বিষয়ে আপনার কাছে আরও শুনবো। তার আগে একটু শেখ মাসুদুল আলম, মাসুদ, আপনার কাছে জানতে চাই, আপনি বিরতির আগে বলছিলেন যে আসলে সংস্কারের জায়গায় জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আমরা অতীতেও আমরা দেখেছি আপনাদের একটা দূরত্ব আছে, এখনও কি সেই দূরত্বটা আছে? দ্রুতটা এতদিন এই নতুন সরকারের সময় যে চেয়ারম্যান পর্যন্ত কারেকশন হয়েছিল, এবার আমরা একটু মেম্বার পর্যন্ত কারেকশন পেলাম। মানে আগে সমস্যা নিয়ে গেলে তো চেয়ারম্যান কারোর সাথে কথাই বলে নাই। আগের যে চেয়ারম্যান ছিল উনি কথা প্রথম দিকে বলেছেন, তো আর মাঝখানে আবার বন্ধ করে দিয়েছিলেন। মানে কথা যা বলেন কিন্তু কাজ কিছুই করতে পারেন না। টিম তো সেই পুরো আগেরটাই, টিমের মধ্যে তো কোনো পরিবর্তন হয় নাই। তো ইদানিং মেম্বারের কাছে যেয়ে দেখলাম উনিও আমাদের নিয়ে ভাবে। আমার হঠাৎ করে পোর্টে আমাদের কন্টেনারগুলি ওই প্রাইভেট কন্টেনার পোর্টে নিয়ে যাচ্ছিল, এটা নিয়ে আমরা দেখা করতে গেলাম, দেখলাম আমাদের সমস্যাটা উনি পুরোপুরি উপলব্ধি করতে পারছেন এবং 2 দিনের মধ্যে এটা সমাধানও দিয়ে দিচ্ছেন। তো এই পর্যন্ত ডেভেলপড হয়েছে, কিন্তু বাকি টিমটার তো কোনো পরিবর্তন হয় নাই। এই টিমটার পরিবর্তনের জন্য আসলে যেই কথাটা উনি বললেন, সরকারকে শক্তিশালী করতে হবে, রাজনৈতিক দলগুলির সম্পৃক্ততা থাকতে হবে সিদ্ধান্তগুলির সাথে। আজকে এই ভ্যাটের মধ্যে কিছু কিছু জায়গায় যে করা যাবে না তেমন না, এটা যদি আমাদের স্টেট হোল্ডারদের সাথে নিয়ে, সকলকে সাথে নিয়ে ঐক্যমত করে করা যেত, কিছু কিছু করা যেত, তাহলে সব জায়গায় এফেক্ট হতো না। এখন তো যেইভাবে করা হয়েছে এইভাবে করতে যেয়ে তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমরা আশা করব এই সরকারকে একটা ঐক্যমতের সরকারে পরিণত করে সমস্ত পেশাজীবী রাজনীতিবিদ সকলের সম্পৃক্ত করে সংস্কারগুলি করে সরকার ব্যবস্থার পরিবর্তন করে তারপরে একটা নির্বাচন করলে তাহলে একটা স্বস্তির পরিবেশ আসবে। এইটার জন্য সময় লাগবে, সময়ের জন্য সকলের ঐক্যমত লাগবে, এবং সেই ঐক্যমত তৈরি করে আমাদের যেমন একদিকে সংস্কার করতে হবে, দেশেরও দৈনন্দিন কার্যক্রমগুলি পরিচালনা করতে হবে, ডেভেলপমেন্ট ওয়ার্কও চালু করতে হবে। আমরা কথায় কথায় বলে আসছি একটা পদ্মা ব্রিজের টাকা দিয়ে 3টা পদ্মা ব্রিজ করা যেত। এইরকম একটা পদ্মা ব্রিজ করে অন্তত এই সরকার একটা দৃষ্টান্ত করে যাক, যাতে পরবর্তীতে যারা আসবে তারা এটা অনুসরণ করবে। আর আমাদের বেলায় তো কোনো অসুবিধা নাই, আমরা তো সেই যেই টাকায় বিক্রি করি ওই টাকাই পাই। মাঝখানের টাকাটা শুধু ওই যে চুরি হয়ে যায় না, দেশের বাইরে চলে গেছে, ওই টাকাটা যদি চুরি করে দেশেও থাকতো তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হতো না, আমাদের রিজার্ভের ঘাটতি হতো না। তো এইগুলি সংস্কার করার জন্য জাতীয় ঐক্যমতের বিকল্প নাই। তাই আমরা সকলের কাছে এই দাবিটা করব, যাতে রাজনৈতিক দল এবং যারা সরকারে আছেন একটা সমন্বিত শক্তি নিয়ে দেশটাকে, সমন্বিত মেধা নিয়ে সংস্কার করে দেশে একটা স্বস্তির পরিবেশ ফিরিয়ে দিই। আপনার কাছে আরও শুনবো তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে আবার একটু ফিরতে চাই। যে কথাটা বারবার উঠে আসছে যে এই জুলাই আন্দোলনের মূল স্পিরিট ছিল হচ্ছে একটা সংস্কার চাই, আমরা পরিবর্তন চাই, অবকাঠামোগত পরিবর্তন। গেল 5 মাসে যে সংস্থাগুলোর কথা ওনারা বলছেন, বা ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে যে সংস্থাগুলো বেশি জরুরি, সেখানে আসলে কতটুকু সংস্কার হয়েছে বলে আপনি মনে করেন? এবং সামগ্রিক যে পরিবর্তন আমরা চাচ্ছি সেই পরিবর্তনের পথে আসলেই আমরা আছি কি না সেই বিষয়ে একটু জানতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ইস্পাত শিল্পের সংকট কি। বিরতির আগে যেমনটা জানতে চাইছিলাম তৌফিকুল ইসলাম খান, ব্যবসায়ীদের কাছ থেকে আমরা হরহামেশাই এখন এই অভিযোগটি পাচ্ছি যে
যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান তাদের ব্যবসার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন হয় সেখানে আসলে এখনও তারা খুব বেশি সহযোগিতা পাচ্ছেন না। তাহলে সংস্কারের যে প্রত্যাশাটা ছিল সেটি কি পূরণ হচ্ছে না, বা সেটি খুব ধীর গতিতে হচ্ছে? আমার মনে হয় যে সংস্কারের দুটো ভাগ আছে। একটা ভাগ হলো যেগুলো একটু মধ্যমেয়াদী সময় লাগবে, ওইটার ভেতরে কিছু আইনের পরিবর্তন লাগবে, কিছু কিছু কমিশন করা হয়েছে সেটাই হয়তো পরিবর্তন আসবে, সেইটাতেও অনেক ধরনের প্রতিবন্ধকতা করছেন। যে আলোচনা আপনারা করছেন তার মধ্যে একটা বড় অংশ হলো প্রশাসন সংস্কার। তো যেই প্রথম কমিশনগুলো হয়েছিল তার মধ্যে 4টি কমিশন দিয়েছে, যারা পারেননি তার মধ্যে একটা হলো প্রশাসন সংস্কার কমিশন। সময় মতো ওনারা এখনও এটা নিয়ে লড়াই করে যাচ্ছেন, যে প্রস্তাবই আসুক সেখানে। দ্বিতীয় আছে কিছু জিনিস আছে হলো যে আপনার মনের সংস্কার, আপনার অ্যাটিচিউড, আপনি কিভাবে কাজটা করছেন সেই জায়গাটায় সংস্কারটা কিন্তু আমার মনে হয় যে রিলেটিভলি সহজ ছিল। সেই জায়গাটায় যথেষ্ট পরিমাণ দেখি নাই, একেবারে হয় নাই এটা আমি বলবো না। কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় আমি দেখেছি যে নেতৃত্ব পর্যায়ে চেষ্টা ছিল, তারা ওইভাবে আগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আবার ওই যেটা আমরা বলি যে পারিপার্শ্বিক বা যেটাকে আমরা বলি প্রতিবেশ শব্দটা একটু কঠিন হয়, ইকোসিস্টেমে যায় গিয়ে তারা এটা হোঁচট খেয়েছেন। হ্যাঁ, সেটা উনি হয়তো এনবিআরের কথাও বললেন যে চেয়ারম্যান প্রথম যিনি এখন দায়িত্ব নিয়েছেন তিনি একটা অন্তত ওনাদেরকে সাথে কথা বলা শুরু করেছেন, মেম্বাররা কথা বলা শুরু করেছেন। কিন্তু এইটা তো একদম সর্বপর্যায়ে না হলে এটার যে সুফলটা উনি পাবেন ভাবছেন এটা পাওয়া কঠিন হবে। তো ওই জায়গাটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় হলো আমি মনে করি যে সমন্বয়ের নিজেদের ভিতরে, ওনাদের সরকারি প্রতিষ্ঠানের ভিতরে সমন্বয়, এটা টিম গেম, ওখানে সিঙ্গেল প্লেয়ারের গেম না, ইটস লাইক এ ফুটবল, আপনাকে পাস করে করে খেলতে হবে, সেটা ইম্পর্ট্যান্ট। থার্ড হলো যে এইটার ভেতরে আপনি আরেকটু বড় আকারে আপনার সার্কেলটা করেন, অংশীজনদেরকে সাথে নেন, স্বচ্ছতা জবাবদিহিতা আনেন। এটা একটু কঠিন মনে হয় আমাদের কালচারের ভেতরে, আমার মনে হয় যে কারণ অনেক দিন ধরে তো এটার ভিতরে চলেছি আমরা। তো ওই জায়গাটাতে আরেকটু উদারতা ওনাদেরকে দেখাতে হবে, এবং হয়তো ওনাদের বিভিন্ন জনের সাথে পরামর্শ করলে, কারণ ওনারা ওনাদের স্বার্থের কথা বলবেন, আমরাও হয়তো আমাদের ভালো যেটুকু বুঝি সেটা বলবো, ভালো সমাধান, কিন্তু সিদ্ধান্ত উনি যখন নেবেন তখন উনি সবগুলো দিক বিবেচনা করে নিচ্ছেন কিনা এই বোধটা, এই মানে সুযোগটা ওনাদের কাছে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ মাসুদুল আলম, আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, আপনি প্রতিবারই আসলে বলছিলেন আগে সংস্কার, আগে ব্যবসার পরিবেশ ফিরুক, তারপর নির্বাচন। সেই জায়গা থেকে আসলে আপনি কি আসলেই বিশ্বাস করেন যে নির্বাচন, অনেকেই আবার বলেন যে নির্বাচন দিলে ব্যবসার পরিবেশ দ্রুত ভালো হবে? না, এইটা তো একেবারে আলাউদ্দিনের চেরাক না যে কেউ রাতারাতি ভালো করে দিতে পারবে। এবং এটা আমার মনে হয় রাজনীতিবিদরাও সিনিয়র লেভেলে যারা আছেন তারাও এটা বিশ্বাস করেন, যার হাতে আমাদের হালটা দিয়েছি উনি ক্যাপাবেল, তবে ওনাকে সেই রকম সহযোগিতা যোগান দিতে হবে, ওনারও সেই সহযোগিতাটা নিতে হবে সবার কাছ থেকে। সবাইকে ঐক্যমতের ভিত্তিতে এটা রাতারাতি করা সম্ভব না। ওনারা যখনই দেখে যে একটু দূরত্ব বেড়ে যায় তখনই কথাগুলি বলে। তারাও বিশ্বাস করে এখন জাতীয় ঐক্যমতের খুব প্রয়োজন রাজনৈতিক দলগুলির। বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকেও আমরা শুনি ওনারাও ঐক্যমতের জন্য সবাই কথা বলে, জামাত বলেন, অন্য অন্য ছোটো ছোটো দল সবাই চায় যে এইটার একটা পরিবর্তন চায়, সংস্কার চায়। যৌক্তিক যেই কাজগুলি করা দরকার, এই জন্য সরকার যদি একটু উদার হন, যেটা উনি বললেন, সবাইকে নিয়ে করলে এটা খুব সহজ, করা অসম্ভব কিছু না, কঠিন যদিও, কিন্তু করা সম্ভব। আশা করি উনি এটা করবেন। উনি কেন মাঝে মাঝে যেন আমরা খেই হারায় ফেলি বলি না, এরকম হয়ে যায়। একটা বসলেন, সেটাও তার মধ্যে সুন্দরভাবে সবাইকে অংশগ্রহণ করাতে পারেননি, কিন্তু উনি একা তো আর সব করেন না। ওই টিমটাকে, ওই যে বললেন মিসম্যানেজমেন্ট আছে, এটা কারেকশন হলে আমার মনে হয় আমরা সুফল পাবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রকৌশলী সৌমিত্র মকসুদ্দি। আপনাকে দিয়েই শেষ করতে চাই, আবার একটু ফিরে আসতে চাই আসলে আপনার শিল্পে। অনেকগুলো সংকটের কথা আমরা শুনলাম, এবং সম্ভাবনা বা এর থেকে উত্তরণের জন্য আসলে সরকারি প্রকল্পগুলো চালু করাকেই আসলে আপনারা বেশি গুরুত্ব দিলেন। সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে যদি বলি যে সরকার কোন কোন জায়গায় হাত দিলে আপনার মনে হয় যে এই শিল্পের সংকটগুলো উত্তরণ করা আপনাদের জন্য সহজ হবে, কর্মসংস্থান বন্ধ হবে না এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে? এই ক্ষেত্রে আমি সর্বাগ্রে বলবো যে ইদানিংকালে সরকারি আলোচনা হচ্ছে যে গ্যাসের দাম তারা বাড়াবেন বা বিদ্যুতের দাম বাড়াবেন। তা আমি বলবো যে গ্যাসের ক্ষেত্রে একসময় তো এটা 11 টাকা ছিল, পরে 30 টাকা হয়েছে, এখন শোনা যাচ্ছে 2.5 গুণ বাড়াবে। তা আমি বলবো যে সরকার এই কাজটা করা ঠিক হবে না। আমাদের বক্তব্য হচ্ছে এই কাজটা করা যাবে না।
কারণ এটা করলে কিন্তু আমাদের শিল্পের দারুণ ক্ষতি হবে। একই সঙ্গে বিদ্যুতের ব্যাপারটাও তাই। আমি এক্ষেত্রে একটু পুরনো ঘটনা স্মরণ করতে চাই যে আমাদের একবার ফেব্রুয়ারি মাসের 29 তারিখ ডিক্লেয়ার করা হয়েছে বিদ্যুতের দাম বাড়বে এবং এফেক্টটা হবে 1 ফেব্রুয়ারি থেকে। তো আমার কথা হচ্ছে এরকম একটা সিদ্ধান্ত আমাদের সরকারি প্রশাসন যন্ত্র কী করে নিতে পারলেন, অর্থাৎ এফেক্টটা দিয়েছেন পেছন থেকে। তো আমার কথা হচ্ছে এরকম অসঙ্গতিপূর্ণ কাজ করা যাবে না। আমি প্রথমেই বলবো যে আমাদের গ্যাসের দাম কোনো মতেই বাড়ানো যাবে না। আর বিশেষ করে গ্যাসটা সাবসিডি দেওয়া হচ্ছে পাওয়ার সেক্টরে, যেখানে কিন্তু গ্যাসের ব্যবহারটা হচ্ছে ইনএফিশিয়েন্ট ইউজ। তা আমি বলবো যে আমাদের শিল্প খাতে এটা এফিশিয়েন্ট ইউজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু যেখানে গ্যাসটা নষ্ট হচ্ছে না, এফিশিয়েন্ট ইউজ হবে, সেখানেই বরাদ্দ করা উচিত এবং সেক্ষেত্রে দামটাও কিন্তু সমান করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। কোনোভাবেই আমি বলবো যে অন্ততপক্ষে অন্য কাজ করতে না পারলেও বিশেষ করে গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম বাড়ানো যাবে না দীর্ঘমেয়াদে সুফল পেতে হলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৌফিকুল ইসলাম খান, আপনাকে দিয়েই শেষ করতে চাই। একটু যদি একেবারে ছোট করে জানতে চাই যে আসলে সরকারের এই মুহূর্তে ব্যবসায়ীদের সাথে বসাটা জরুরি কিনা? না, ব্যবসায়ীদের সাথে আমি তো মনে করি যে নিয়মিত বসা হচ্ছে। একটা হলো নিয়মিত বিষয় আছে, কিছুটা খাতভিত্তিক হবে, কিছুটা সামগ্রিক আছে। আর আরেকটা জায়গা হলো যে বিভিন্ন সংস্কারের যে আলোচনা আছে এটা নিয়ে তারা বসবেন এবং সেই নেতৃবৃন্দরা আনবেন। আমি মনে করি যে এটা কিছু কিছু বসাও হচ্ছে, কোনো আমি যেটা বললাম যে ছাড়াভাবে এটা যদি চিন্তা করেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বসছে নীতি নির্ধারক পর্যায় থেকে। যেইটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমার এইটার সাথে এক ধরনের যেটা ওনারা বললেন যে দুইটা বিষয়, যে একটা ইমিডিয়েট আমার কিছু অ্যাটেনশনের ব্যাপার আছে, খুব রাতারাতি পরিস্থিতি বদলেরও সুযোগ নাই। যেটা ওনাদের দরকার সেটা হলো খুব ক্লিয়ার মেসেজটা ওনারা কমিউনিকেশনটা করতে পারছেন কিনা, যে আমার আরও 1 থেকে 1.5 বছর আমার সময় লাগবে এই পরিস্থিতি আসতে, আমার সরকারি ব্যয় বাড়াতে হলে আমার এই সময়টা দরকার। এই প্রজেকশনসগুলো এইটা ওনাদের জন্য জরুরি ছিল। যেমন আমি মনে করি যে সরকারের যে রিভাইজ বাজেট যেটা আসার কথা সেইটা আমরা চেয়েছিলাম যে ডিসেম্বরের ভিতরেই ওনাদের দিয়ে দেওয়ার মতো পরিস্থিতি ছিল। এইটা ওনাদের করতে হবে, এটা দ্রুততার সাথে, তাহলে ওনারা একটা প্রেডিক্টেবিলিটি পাবেন। সুতরাং ওনাদেরকেও মানতে হবে, আমি শেষ করছি এটা যে ওনাদের মানতে হবে যে সময় লাগবে, কিন্তু ওনারা যেটা আমার ধারণা যে বিনিয়োগকারীরা যেটা চান সেটা হলো প্রেডিক্টেবিলিটি। কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা। সবাইকে ধন্যবাদ।